বেদাতে ছেয়ে গেছে এদেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। বেদাতে ছেয়ে গেছে এদেশ, দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, একটা ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। কে বলেছে? কে বলেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অথচ তার কাজ ছিল সংবিধানকে সমুন্নত রাখার ব্রত নিয়ে চলা। একটি বাহিনীর প্রধান হিসেবে সামরিক বাহিনীর সঠিক কর্তব্য কি হবে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়া। ভুল বললাম? ভুল বললে অবশ্যই কমেন্টে একটা চমৎকার ভাবে গালি দিয়ে যাবেন। কিন্তু ওয়াকার কাজের কাজ না করে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামক একটা প্রতিষ্ঠানে গিয়ে ভাষণ দিয়েছে। সেখানে বলেছে, যথাযথ শিক্ষা না পেয়ে বিদাতে ছেয়ে গেছে দেশ, সবখানেই সে বিদাত দেখে। কবে না জানি শুনবো। আমার নিজের বউকে চুমা দেওয়াও অনেক বড় বেদাত। ওয়াকারের বক্তব্য নিয়ে কখনোই মাথা ঘামাইতাম না যদি সে সাধারণ কোনো ব্যক্তি হতো, জামায়াত ইসলামের নেতা হতো, কিংবা ওয়াজ নসিহত করে এমন কেউ হতো। ঘামাতে হচ্ছে কারণ উর্দি পরে বিশেষ কোনো ধর্মের নীতিজ্ঞান প্রচার করা সেনাবাহিনীর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। ভুল বললাম? ওয়াকার যে কোনো ধর্মের অনুসারী কিংবা অনুরাগী কিংবা পালনকারী হতেই পারে, এইটা তার একান্ত ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু মনে রাখতে হবে এইটা তার প্রাতিষ্ঠানিক কর্তব্য নয়। চাকুরিরত অবস্থায় সেনা আইন মেনে চলা এবং দেশের সংবিধান অনুযায়ী দেশ রক্ষা করা তার মূল দায়িত্ব। আর এই কাজের জন্যেই রাষ্ট্র তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে। আর ওয়াকারদের এই যে কাজ, এই কাজের জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের যোগানদাতা কে? রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের জনগণ। আমরা সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সরকারকে ট্যাক্স দেই। সুতরাং এই বক্তব্যকে সহজভাবে নেবার কোনো সুযোগ নাই। এর পরিণতি অর্থাৎ এই বক্তব্যের আফটার শক কতখানি ভয়ানক হতে পারে সেটা সাধারণ মানুষ না বুঝলেও রাজনৈতিকভাবে যারা সচেতন তারা ঠিকই বুঝতে পারছেন। আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি এইটার আফটার শক ঠিক কতখানি ভয়ঙ্কর। বানিয়ে বলতেছি না, ইতিহাস দেখেন, ইতিহাস দেখলেই বুঝবেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের চিন্তা চেতনা একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য কতটা বিপজ্জনক কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ওয়াকার এই প্রথম এই ধরনের কথা কিংবা এই ধরনের চিন্তা চেতনা ধারণ করেনি। এর আগেও অতীতে বেশ কয়েকটি মুসলিম দেশের সামরিক বাহিনীর পুরো অংশ, অনেক ক্ষেত্রে আংশিক অংশ মুসলিম মৌলবাদী অর্থাৎ ইসলামপন্থী মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ভয়ঙ্কর সর্বনাশ করেছিল। সেই রাষ্ট্রগুলা ভবিষ্যতে মূল্য দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সেই রাষ্ট্রগুলোতে পরবর্তীতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ এবং এই ধরনের চরম সংকট সৃষ্টি হয়েছে। প্রথমত পাকিস্তান 1970 এবং 1980-র দশকে পাকিস্তানের সেই কুখ্যাত জেনারেল জিয়াউল হক তার সামরিক একনায়কত্বের কারণে পাকিস্তান সেনাবাহিনীতে সুপরিকল্পিতভাবে ইসলামীকরণ নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। সোভিয়েত আফগান যুদ্ধের সময় এই নীতি আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোঝানো হতো সোভিয়েত ইউনিয়ন একটি কমিউনিস্ট অর্থাৎ নাস্তিকদের দেশ এবং সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করা হলো ইসলামের পক্ষে জিহাদ, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা দেখতে পাই, 5 আগস্টের পর দেখেছি। এরপর রাষ্ট্রীয় মদদে লস্করে তাইয়েবা এবং জৈশে মোহাম্মদের মতো চরমপন্থী জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার এই নীতি পরবর্তীতে দেশের ভেতরে বড় ধরনের সংঘাত সৃষ্টি করেছিল। এরপর তেহরিকি তালেবান, টিটিপি, এদের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলো একসময় খোদ পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এর ফলে পাকিস্তানের হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং দেশের অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, ধ্বংস হয়ে যায়। সেই পাকিস্তান সেনাবাহিনী আজও সেই ইসলামী জোশ থেকে বের হতে পারেনি এবং এখনো পাকিস্তানের অভ্যন্তরে প্রতিদিন সংঘাত লেগে আছে, প্রতিদিন বিস্ফোরণ হচ্ছে, শত শত বেসামরিক নাগরিক মারা যাচ্ছে, সেনাবাহিনীর সদস্যরা মারা যাচ্ছে। এখানে কি শুধুমাত্র মৌলবাদী মেন্টালিটির মানুষ যারা তারাই মারা পড়ছে? সাধারণ প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষ মারা পড়ছে না? অবশ্যই পড়ছে। পাকিস্তান সেনাবাহিনীকে ইসলামীকরণ করার পর পাকিস্তান মুদ্রা কথায় ধ্বংস হয়ে গেছে। এরপর আসেন সুদান। 1979 সাল উগ্র ইসলামপন্থী নেতা হাসান আল তুরাবি
তার সমর্থনে জেনারেল উমর আল বশির সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করে। এই সামরিক মৌলবাদী জোট সুদানে কঠোর শরিয়া আইন জারি করেছিল এবং উসামা বিন লাদেন সহ আন্তর্জাতিক সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল। ফলাফল, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয় এবং 2011 সালে সুদান ভেঙে দ্বিখণ্ডিত হয়ে জন্ম নেয় দক্ষিণ সুদান নামের নতুন রাষ্ট্র। কি হয়েছে এর ফলে? দীর্ঘ 3 দশকের স্বৈরশাসনের পর সুদান এখনো চরম রাজনৈতিক এবং সামরিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। লাভ হয়েছে কোনো? হয়নি। এরপর আফগানিস্তান। 1970-এর দশকের শেষ ভাগ আফগান সামরিক বাহিনীর একাংশ এবং পরবর্তী সময়ে মুজাহিদিন দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ কোন্দল এবং মৌলবাদী মতাদর্শের বিস্তার ঘটেছিল। সোভিয়েত ইউনিয়ন সেনা প্রত্যাহারের পর 90 দশকে মৌলবাদী দলগুলোর গৃহযুদ্ধের কারণে আফগানিস্তান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরবর্তীতে সামরিক কাঠামোর ভাঙন এবং উগ্রপন্থী তালেবানদের উত্থান দেশটিকে কয়েক দশক ধরে বৈশ্বিক সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছিল। ফলাফল কি? আফগানিস্তান শরিয়া আইন, 10 বছরের নারীদেরকে, শিশুদেরকে বিয়ে দেওয়া হয়, পাথর মেরে হত্যা করা হয়। একটা বর্বর জাতিতে পরিণত হয়েছে আফগানরা, তালেবানরা। এরপর আলজেরিয়া। 1981 সালের সাধারণ নির্বাচনে চরমপন্থী ইসলামিক দল ইসলামিক সেলভেশন ফ্রন্ট FIS তাদের জয় নিশ্চিত হয়ে গেল। আলজেরিয়ার ধর্মনিরপেক্ষ সামরিক বাহিনী তখন সে নির্বাচন বাতিল করে সরাসরি ক্ষমতা দখল করে নেয়। এর ফলে সামরিক বাহিনীর একটা মৌলবাদী অংশ এবং সেখানকার উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠী মিলে বিদ্রোহ শুরু করেছিল এবং সেই বিদ্রোহ ছিল সশস্ত্র বিদ্রোহ। ফলাফল, 1992 থেকে 2002 সাল পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রায় 2 লক্ষ মানুষ নিহত হয়েছিল এবং দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর ইরাক। 2003 সালে মার্কিন আগ্রাসনের পর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ধর্মনিরপেক্ষ বার্থ পার্টির সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হয়। এরপর বেকার হয়ে যাওয়া এবং ক্ষুব্ধ সামরিক কর্মকর্তারা পরবর্তীতে উগ্র সুন্নি মৌলবাদের দিকে ঝুঁকে পড়ে। সাদ্দাম সেনাবাহিনীর এই দক্ষ সামরিক কমান্ডাররাই পরবর্তীতে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইসিসের মূল চালিকা শক্তিতে পরিণত হয়, অর্থাৎ আইসিসকে তারা সমর্থন দেয়। ফলাফল, তারা ইরাক এবং সিরিয়ায় বিস্তীর্ণ অঞ্চল দখল করে, ভয়াবহ গৃহযুদ্ধ হয়, গণহত্যা হয় এবং বৈশ্বিক অস্থিতিশীলতার সৃষ্টি হয় পুরো ইরাক জুড়ে। এরপর ইয়েমেন। 2011 সালের আরব বসন্তের পর ইয়েমেনি সামরিক বাহিনীর একটা বিরাট অংশ রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে এবং উত্তর ইয়েমেনের শিয়া জাইদি মতাদর্শের উগ্রপন্থী গোষ্ঠী হুতি, নিশ্চয় চেনেন, হুতিদের সাথে এরা জোট বাঁধে। সেনাবাহিনীর এই দল ত্যাগের সুযোগে হুতিরা রাজধানী সানা দখল করে নেয়, যেটা ইয়েমেনকে পরবর্তীতে একটি ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ফলাফল কি? ইয়েমেন বর্তমান শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। বিধ্বস্ত অবস্থা। উদাহরণে যেই দেশগুলোর নাম বললাম এবং বর্তমান প্রেক্ষাপট বললাম, এটা শুধুমাত্র এতটুকুতে সীমাবদ্ধ না, সেই দেশগুলোর বর্তমান চিত্র এর থেকেও বেশি ভয়াবহ, অর্থাৎ ভয়ঙ্কর বিধ্বস্ত অবস্থা। উদাহরণ পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানের অবস্থা দেখেন, নিঃস্ব হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। ঠিক এই দেশগুলোর বিপরীতমুখী একটা উদাহরণ দেই। ধরেন, যদি কোনো দেশের শক্তিশালী সেনা শাসক, সেনাপ্রধান কিংবা শীর্ষ নেতৃত্ব ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল কিংবা আধুনিক হয়, সেই সব দেশে কি চিত্র ঘটবে? উসমানীয় সাম্রাজ্যের পতনের পর মোস্তফা কামাল আতাতুর্ক, নিশ্চয় চেনেন, তিনি কঠোর সামরিক এবং আইনি পদক্ষেপ নিয়ে মুসলিম মৌলবাদীদের সফলভাবে দমন করেছিলেন এবং এর মাধ্যমে তিনি তুরস্ককে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়েছিলেন। তিনি ইউরোপীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র, সমাজ, আইন এবং শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় প্রভাব সম্পূর্ণরূপে দূর করার একটা নীতি নিয়েছিলেন, যেটাকে বলা হয় কামালিজম কিংবা লাইসি, এই নামে বিশেষভাবে পরিচিত। তুরস্ককে ধর্মনিরপেক্ষ করার ক্ষেত্রে মোস্তফা কামাল আতাতুর্ক যেই প্রধান পদক্ষেপগুলো নিয়েছিলেন, প্রথমত খিলাফত এবং রাজনৈতিক ক্ষমতার অবসান, ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, আইনি এবং বিচার বিভাগীয় সংস্কার, সংবিধান থেকে ধর্মের ধারা বাদ দেওয়া, তরিকা এবং মাজার বন্ধ করা, সশস্ত্র বিদ্রোহ দমন করা, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে অতীব জরুরি হয়ে গেছে, কারণ বাংলাদেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে, যেই সব মাদ্রাসা থেকে মূলত জঙ্গিদের জন্ম হয়। এছাড়াও তিনি ল্যাটিন বর্ণমালা প্রবর্তন করেছিলেন তুরস্কে। এরপরেও তিনি আরো কিছু যুগান্তকারী সংস্কার করেছিলেন, যেমন বাধ্যতামূলকভাবে তুর্কি ভাষায় আজান দেওয়া, কোরআন পাঠের নিয়ম চালু করা, ধর্মীয় রক্ষণশীলতার প্রতীক ফেস টুপি নিষিদ্ধ করা,
পুরুষদের জন্য ইউরোপীয় স্টাইলের হাট এবং পোশাক বাধ্যতামূলক করা, নারীদের হিজাব এবং বোরখা পরাকে রাষ্ট্রীয়ভাবে নিরুৎসাহিত করা, বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রতিষ্ঠানে স্কার্ফ পরা নিষিদ্ধ করা, যেটা বাংলাদেশে আমরা সচরাচর দেখতে পাই, নারীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনে অংশ নেওয়ার পূর্ণ অধিকার নিশ্চিত করা এবং শুক্রবারের ঐতিহ্যবাহী ছুটির পরিবর্তে আন্তর্জাতিক বিধি, আন্তর্জাতিক নিয়ম মেনে রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক। তার এইসব সংস্কারের মূল দর্শন ছিল ধর্মকে মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং রাষ্ট্রের কোনো কর্মকাণ্ডে ধর্মের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা, এবং তিনি সফল হয়েছিলেন। এভাবেই তিনি প্রবল আভ্যন্তরীণ বাধা এবং মৌলবাদী প্রতিরোধকে কঠোর হাতে দমন করে একটি আধুনিক ও ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবার আপনারা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে বাংলা স্থানের সেনাপ্রধান ওয়াকারকে কল্পনা করেন। তার মাঝে কি আপনি তুরস্কের মোস্তফা কামাল আতাতুর্কের চিত্র দেখতে পান, নাকি পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের চিত্র দেখতে পান? সহজ উত্তর, পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের চিত্র জেনারেল ওয়াকারের মাঝে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং দেশের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে বুঝে নেন, আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। আমার কি মনে হয় জানেন, অবসরের পর ওয়াকার যদি রাশমিকা হামজার জায়গা দখল করে আমি মোটেও অবাক হব না, বিচলিত হব না। রাশমিকা হামজাকে চেনেন তো, আমির হামজা রাশমিকা মান্দানার প্রেমিক। তবে আপাতত আমি ওয়াকারকে বলতে চাই, গুলিস্তানের গোলাপ শাহ মাজারের ইমাম আল্লামা ওয়াকারুজ্জামান শেরপুরি, ওয়াকারের বাড়ি শেরপুর জেলায়, সেজন্যই তাকে আল্লামা ওয়াকারুজ্জামান শেরপুরি হিসেবেই আখ্যা দিলাম, উপমা দিলাম, উপাধি দিলাম, যেটাই বলেন না কেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশের আকাশ ভরা তারা। ধন্যবাদ।